ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এই যে সাবজেক্টগুলো, যারা মার্চেন্ডাইজার হবে, এই ছেলে মেয়েরা খুব সহজে চাকরি পেয়ে যায় এবং ভালো বেতনে চাকরি পেয়ে যায়। অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেসও করেছি, তুমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করো না কেন? বলে, স্যার কয় টাকা বেতন দেবে? কারণ আমি যদি আউটসোর্সিংয়ের কাজ করি তাহলে তো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। প্রায় 10 থেকে 11 কোটি টাকা প্রতি বছর স্টুডেন্টস স্কলারশিপ অ্যান্ড ওয়েভার দেয়। আমাদের ইউনিভার্সিটিটা একটু ব্যতিক্রমী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে, বরঞ্চ আমরা বলতে পারি যে এই ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরাই পায়োনিয়ার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত একটু ব্যতিক্রমী মানুষও ছিলেন। উনি যখন সুন্দরবন কোরিয়ার শুরু করেছিলেন তখন বাংলাদেশে কোরিয়ার সার্ভিস ছিল না, অর্থাৎ ব্যতিক্রমী। উনি যখন এই বিশ্ববিদ্যালয় শুরু করেন সেটাও কেউ চিন্তাও করে নাই সেরকম একটা সময়। আমি সবসময় ওনার, যেহেতু আমি একজন ক্রিয়েটিভ মানুষ, ওনার পাশেই ছিলাম। আমাদের যারা ফ্যাশন ডিজাইনে পড়ে তারা কিন্তু গ্রামে গঞ্জে বসেও তার ড্রেস মেকিং করে সে অনলাইনে ব্যবসা করতে পেরেছে। গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়ায় যারা পড়েছে তারা সেই দিক দিয়ে ঘরে বসেই তারা করোনাকালীন সময় ইনকাম করতে পেরেছে। ইন্টেরিয়ার আর্কিটেকচারে যারা পড়েছে তারাও তাই শিখে একই জিনিস। ফলে এই বিশ্ববিদ্যালয় যেহেতু কর্মমুখী শিক্ষা, হাতে কলমের শিক্ষা, তাদের পক্ষে যেমন উদ্যোক্তা হওয়া সম্ভব, ঠিক পাশাপাশি আমাদের এই সেক্টরগুলোতে এই টেকনিক্যাল পারসন খুব অপরতুন। সেই কারণেই আমরা প্রথম দিকেই চিন্তা করেছিলাম যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আসে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, এবং আমাদের এখানে প্রচুর বাইরের থেকে ডিজাইনাররা এসে বাংলাদেশে কাজ করে গার্মেন্ট সেক্টর। অর্থাৎ সেই দিক চিন্তা করে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এই যে সাবজেক্টগুলো, যারা মার্চেন্ডাইজার হবে, এই ছেলে মেয়েরা খুব সহজে চাকরি পেয়ে যায় এবং ভালো বেতনে চাকরি পেয়ে যায়। অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেসও করেছি, তুমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করো না কেন? বলে, স্যার কয় টাকা বেতন দেবেন? কারণ আমি যদি আউটসোর্সিংয়ের কাজ করি তাহলে তো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। এইসব কারণেই এই ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয় এবং হাতে কলমে শিক্ষার বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা দিন দিন এই সাবজেক্টগুলোর দিকে আগ্রহী হচ্ছে। এই সপ্তাহে একটা ইন্ডাস্ট্রি ভিজিট করতে গেলাম, যেখানে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, যেখানে ইন্টেরিয়ার আর্কিটেকচার, আমি পুরো টিম নিয়ে গেছিলাম এখান থেকে। যে ঘটনা যে তোমরা এগুলোতে দেখো, এবং তারা খুঁজছে যে আমরা ডিজাইনার খুঁজছি, আপনাদেরও যদি এখানে ইন্টার্ন করবার সুযোগ দেন, মানে ওনারা বলছে যে আপনারা যদি ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ছেলেমেয়েরা ইন্টার্ন করে তাহলে আমি ওর মধ্যে থেকে ভালো ভালো ছেলেমেয়েগুলোকে নিতে পারি। আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন এই উইংটা উন্মুক্ত আছে, এবং আমাদের ছেলেমেয়েরা এই কাজ তারা এখান থেকে, আমাদের বহু ডিজাইনার এখন বিভিন্ন গার্মেন্টসের ভালো পজিশনে কাজ করে। শান্ত মারিয়ামের ছেলে মেয়েদেরকে এখান থেকেই তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমাদের যেমন প্রচুর ল্যাব আছে, যেমন ফ্যাশন ডিজাইনে কাটিং টেবিল লাগবে, সুইং মেশিন লাগবে, নিটিং লাগবে, অথবা এগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের এইসব ল্যাব আছে। ঠিক একইভাবে প্রচুর কম্পিউটার ল্যাব আছে আমাদের, এবং আরও অনেকগুলো ল্যাব আমরা তৈরি করবার চেষ্টা করছি। এখন যেটা হয়েছে যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছেন, সেটা হচ্ছে যে এখন আমাদের রিসেন্টলি আমরা এআইয়ের উপরে কিভাবে কাজ করবে এর উপরে সেমিনার করেছি। রোবোটিক কিভাবে কাজ করছে সেই সব ইন্ডাস্ট্রিগুলো তাদেরকে দেখাচ্ছি যে কোথাও হাতে টাচ করা লাগবে না। অতএব এইসব জায়গাগুলো শুরু হয়েছে, বাংলাদেশেও শুরু হয়েছে। অনেক ইন্ডাস্ট্রি আছে যারা খুব সফিস্টিকেটেড মেশিন এনে কাজ করছে, এবং আমাদের ছেলেমেয়েরা সেগুলো যে দেখছে, এবং তারা এগুলো এখন যেহেতু সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, অতএব তারা ছেলেমেয়েরাও অনেক বেশি স্মার্ট। তারা চেষ্টা করছে যে চতুর্থ শিল্প বিপ্লবকে কিভাবে মোকাবেলা করবে। এই বিশ্ববিদ্যালয়টি যখন শুরু হয়েছে, এখানে বাংলাদেশের শিক্ষকের সংখ্যা খুব কম ছিল। এখানে জার্মানি, ইউকে, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, এরকম বিভিন্ন জায়গার থেকে টিচারদেরকে এনে, তখন এই সাবজেক্ট পড়ানোর মতো শিক্ষক বাংলাদেশে ছিল না। অতএব আমাদের এখানে যে ভিত্তি, এটা খুব স্ট্রং, কারণ অনেক নাম করা শিক্ষক
বিদেশি শিক্ষক এখানে শিক্ষাদান করেছে। ফলে সেই সব জায়গার থেকে আমাদের ছেলেমেয়েরা শিখে তারাই এখন শিক্ষক হয়েছে। এবং আমাদের স্কুল মানে অনেক আগের থেকেই এই কারিকুলামগুলো এই বিদেশি শিক্ষকরাই করেছে। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল, তাদের চিন্তা চেতনা আলাদা ছিল। অর্থাৎ সেই কারণেই আমাদের কারিকুলামগুলো যথেষ্ট স্ট্রং। প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যে আমাদের কারিকুলামগুলোকে আপডেট করব। চায়নার হংকং ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটা এমইউ হয়েছে, যেখানে আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা কোর্স আছে ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের প্রচুর ছেলে মেয়ে এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখে এবং এখান থেকে আসলে 3-4 বছরের একটা কোর্স না করলে তারা বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না। তাই এগুলোর কাজ অলরেডি আমরা শুরু করেছি। আশা করছি যে খুব তাড়াতাড়ি আরও কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের জয়েন্ট কোলাবোরেশন করে যাতে ছেলেমেয়েরা যাওয়ার সুযোগ পায়। তাছাড়া আমাদের এখানে অনার্স করে প্রচুর ছেলে মেয়ে বাইরে চলে গেছে, যারা যে ওখানে ভালোই করছে, কেউ কানাডাতে, কেউ আমেরিকাতে, কেউ অস্ট্রেলিয়াতে, অনেক ছেলে মেয়ে এখান থেকে চলে গেছে। ইভেন আমাদের টিচাররাও। সবাই যে থেকে যাচ্ছে তা কিন্তু না। আমি নিজে ব্যক্তিগতভাবে বাইরে পড়াশোনা করেছি 4.5 বছর, কিন্তু তার অর্থ এই নয় যে আমি ওখানে থেকে গেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল কলেজ লেভেলে আমাদের কিছুটা হলেও দুর্বলতা আছে এবং যেসব এডুকেশন এখন প্রয়োজন আসলে এই ধরনের শিক্ষকও নাই। এখনও দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এসে তাদেরকে ইংলিশ কোর্স চালু পড়াতে হবে। এটা তো প্রয়োজন ছিল না, এটা তো তার স্কুল কলেজেই শেষ করে আসার কথা, কিন্তু হচ্ছে না। রিসেন্টলি আমরা এখন দেখছি যে এই যে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে স্কুল লেভেলে এই আর্ট কালচার, এই জিনিসটা যদি স্কুল লেভেলেই তারা করে আসে তাহলে তারা এই আর্ট কালচার লাইনে ভালো করবে। এক সময় তো বাংলাদেশে আসলে স্কুল লেভেলে কম্পিউটার ছিল না, এখন কিন্তু সেগুলো আছে। অথবা আমরা যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, যেমন ফ্যাশন ডিজাইন বা কম্পিউটার গ্রাফিক্স বা ইন্টেরিয়র আর্কিটেকচার বা ফাইন আর্ট, এগুলো প্রত্যেকটা জিনিস আসলে স্কুল লেভেলেই বা কলেজ লেভেল ওখান থেকেই শেষ করে আসা দরকার। ওই ধরনের শিক্ষক বাংলাদেশে খুব অপ্রতুল। যে জন্য দেখা যাচ্ছে যে সব স্কুলে আর্টের টিচার পায় না, ক্রাফটসের টিচার পায় না। এগুলো সিলেবাসে আছে, বইও আছে, কিন্তু ঘটছে যে এগুলোর ইমপ্লিমেন্ট না। আমাদের অলরেডি একটা ডিজাইন উইং আছে, যেখানে আমি শাড়িতে হ্যান্ড প্রিন্ট কিভাবে করে আমাদের ছেলেমেয়েরা সেগুলো শিখবে। তারপরে আমাদের ইয়েতে যেমন মাটির কাজ, টেরাকোটার কাজ, সেটা কিভাবে করবে সে ধরনের রিসার্চ সেন্টার আছে। লেদার গুডস, ব্যাগ, শুজ, হ্যাঁ, সেটার একটা উইং আছে। অর্নামেন্টস, অর্থাৎ এইরকম নানান ধরনের রিসার্চ সেন্টার আমি নিজে উদ্যোগেই, আমি যেহেতু ডিজাইনার হিসাবে বহুদিন হ্যান্ডিক্রাফটস লাইনে কাজ করেছি, অর্থাৎ এই অভিজ্ঞতাগুলো আমার আছে। আমরা অলরেডি একটা রিসার্চ সেন্টার করেছি এবং সেখানে ছেলে মেয়েদেরকে কর্মশালার ব্যবস্থা করি। এখানে স্কলারশিপ বোধহয় আপনি যদি খোঁজ দেন যে হাইয়েস্ট স্কলারশিপ বোধহয় আমরা দিই। আমি রিসেন্টলি একটা ডাটা নিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে মানে প্রায় 10 থেকে 11 কোটি টাকা প্রতি বছর স্টুডেন্ট স্কলারশিপ অ্যান্ড ওয়েভার দেয়। এই বিশ্ববিদ্যালয়টা যিনি করেছেন, এই বিশ্ববিদ্যালয়টার তার চিন্তা বা তার ভাবনা যেগুলো ছিল সেটা হলো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর জন্য এই বিশ্ববিদ্যালয়। এগুলো কিন্তু টপ লেভেলের ছেলে মেয়েদের জন্য চিন্তা করেন নাই উনি চিন্তা করছেন যে আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদেরকে কীভাবে পড়াতে পারি। যার জন্য আমি তুলনা করে দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সব থেকে টিউশন ফি কম এবং আমার মনে হয় যে এখানে 100% ছেলেমেয়েরা স্কলারশিপ বা ওয়েভার পায়। টেকনোলজি দিন দিন ডেভেলপ হচ্ছে, আমাদের সাথে এই টেকনোলজির একটা দূরত্ব যাতে তৈরি না হয়, অতএব এই টেকনোলজির দিকে আমাদের আরও বেশি এগিয়ে যেতে হবে। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস আরও বাড়াতে হবে। আমাদের সব রকম মেশিনপত্র, লেটেস্ট মেশিনপত্র সঙ্গে পরিচয় করে দিতে হবে। আমরা চাই যে বাংলাদেশের এই সৃজনশীল বিশ্ববিদ্যালয় হিসাবে যেন আমরা সবসময় নিজেদেরকে গর্ব করতে পারি এবং আমরা যাতে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে এইসব বিষয়ে পড়াশোনায় আগ্রহ দিতে পারি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমামই দেখা যায় যে ছেলেমেয়েরা খুব আনন্দমুখর পরিবেশে
কাজ করে, আনন্দমুখর পরিবেশে কাজ করে। আর একটা জিনিস আমি সবসময় তাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, সৃষ্টির একটা আনন্দ আছে। অর্থাৎ তুমি যে যখন নূতন কিছু একটা সৃষ্টি করো, একটা ড্রেস সৃষ্টি করো, একটা ডিজাইন তৈরি করো, ওর মধ্যে তুমি একটা আনন্দ পাও। অন্য অন্য লেখাপড়ার মধ্যে এই সুযোগটা কিন্তু খুব কম। অর্থাৎ এই সৃষ্টিশীল কাজের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, সেইটাই আমি আগামী প্রজন্মকে দিতে চাই, যে আনন্দের মধ্য থেকে তুমি কাজ করো এবং আনন্দের মধ্য থেকে তুমি এনজয় করো।